এবং সেই জন্য আজকে সিনেমা হলে আসা এবং আপনাদের সঙ্গে সোজাসুজি ফেসবুক লাইভে যাওয়া। বলো ম্যাডাম। হ্যাঁ, এই জায়গাটা অবশ্যই আমাদের সবারই জন্য ভীষণ ইমোশনাল একটা স্পেস। কারণ এখানে আমাদের ডিরেক্ট দর্শকদের সাথে আমাদের সকলেই যারা আমরা কাজ করি একটা সিনেমার সাথে, তাদের সকলের একটা মেলবন্ধন বা একটা সম্পর্ক সৃষ্টি হয় ডে ওয়ান থেকে। মানে ধরো যদি আমাদের দেশু 7 মানে বা দেশু যদি বলি, চ্যালেঞ্জ থেকে যদি শুরু করি, তাহলে চ্যালেঞ্জে প্রথমবার হয়তো এই হলে বসেই সব দর্শকরা আমাদেরকে প্রথমবার দেখেছিল এবং আমাদের সাথে কানেক্ট করেছিল। আর আজকে আমরা দেশু 7 নিয়ে একটা ডেফিনেটলি যেটা বলেইছিলাম, দারুণ একটা কিছু অ্যানাউন্সমেন্ট আমরা ডেফিনেটলি করব। তার আগে অনেক গল্প, অনেক কিছু প্রশ্ন তোমাদের আছে, যেটা সোজা সুজি তোমাদেরকে বলবো না, উত্তর দেবো না। মানে আজকে ফাঁকা হল, কিন্তু লড়াইটা কিসে জানো? লড়াইটা হচ্ছে এই হলটা যখন ভর্তি থাকে, যখন এত চিৎকার চেঁচামেচি ডান্স, মানে আমরা ওই সময়টা টাকাও ছোড়া হতো একদম একদম। মানে আমার এখনো মনে আছে যে আমরা হল ভিজিট এইভাবে এখন যেরকম হল ভিজিট হয় ঠিক সেরকম ভাবে আমরা হল ভিজিট করতে পারতাম না। আমাদেরকে ডিসগাইজ মানে আমরা লুকিয়ে লুকিয়ে আমরা সিনেমা হলে গিয়ে, যেহেতু আমরা নিউ কামার্স ছিলাম, আমাদের বলা হতো যে মানে অডিয়েন্সের সাথে বসে সিনেমাটা দেখো, রিয়াকশন বুঝতে পারবে। এবং আমার মনে আছে চ্যালেঞ্জ, পরান যায়, সব আমরা একদম পিছনের সিটে বসে লুকিয়ে লুকিয়ে দর্শকদের সাথে দেখতাম এবং তাদের রিয়াকশন, একদম র রিয়াকশনস গুলো আমরা নিতাম। এন্ড ইট ওয়াজ অ্যাবসলিউটলি আ ডিফারেন্ট এরা এন্ড ডিফারেন্ট ইমোশন। ওকে ম্যাডাম, দেশু 7 হলো কি করে? তার আগে আমি বলি দেশু 7 অনেকেই জানতো, হঠাৎ করে দেশু 7 আমাদের মধ্যে আবার। তার আগে আমি প্রশ্ন করি, হ্যাঁ, যে তোমার সব থেকে ইম্পর্টেন্ট রিলিজ এবছরে, সেটা আমার কাছে কেন ফোন এলো? তোমাকে কে বলেছে এটা আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট? আমাকে বলতে হচ্ছে না, এটা সবাই জানে। অ্যাকচুয়ালি দিস ইজ ওয়ান অফ মাই মোস্ট, এটা বলবো না, আমার তুমি অনেকগুলো ছবি করছো, দারুণ তোমার ওয়েটিং রুমটাও, আগের দিন তোমাকে গল্পটা বলছিলে, আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। আমারও এই বছর অ্যাম্বুলেন্স দাদা বলে একটা ছবি আছে, খুব ইম্পর্টেন্ট একটা ছবি, এবং টনিক টু। বাট এই ছবিটা আমার কাছে খুব স্পেশাল হয়ে গেছে অনেকগুলো কারণে। মানে তোমাকে হয়তো স্পেশাল হওয়ার আগে আমার কাছে তো ফোনটা এসেছে। স্পেশাল হওয়ার আগে, কারণ স্পেশাল তুমি আসাতেই স্পেশালটা হলো, এটাও সত্যি। এমনি একদিন ভাবছিলাম, একদিন না, মানে আমার টিম, আমার অফিস, সবাই চাইতো ওকে দেশু হোক। আমার অফিসে 4-5 জনই কাজ করে আর কি, মানে তারাই পুরো মালিক, প্রডিউসার তারাই। এবং তারা অনেকদিন মধ্যে এটা হবে না, মানে এইটা হবে না, কিন্তু এমন কিছু ঘটলো কিছু দিনে, 4-5 দিন, মানে তখন মনে হলো কি যদি যদি কি বলবো, জিততেই হয় তো আমি টোল হবো কি না। যদি এমন একটা লড়াইয়ের সামনে আমি পড়লাম যেখানে জিততে গেলে আমাকে তোমার সাপোর্ট লাগবে, এবং সেই কারণে ইনফ্যাক্ট আমারও একটা প্রশ্ন আছে। আমি ওকে আমার মনে আছে কি 1 তারিখে আমার, যেহেতু আমি, ইটস নট দ্যাট কে দেবের ক্যালেন্ডার, আমরা সবসময়, এবারে যারা যারা আমাদেরকে ফেসবুক লাইভে দেখছেন দেখবেন, প্রত্যেক বছর আমি 1 তারিখে আমার কি ছবি আমি রিলিজ করব, কোন ডেটে রিলিজ করবো, সেটা আমি অ্যানাউন্স করি। ইটস নট দ্যাট কে 2026টা স্পেশাল সেরকম না, আমি এটা প্রত্যেক 2025এও তাই করেছি। কিন্তু 2026-এ অনেকগুলো ঘটনা ঘটলো, কে রিলিজ নিয়ে কমিটি তৈরি হলো, তখন আমি মনে হলো কি এমন কিছু করতে চাই যেটা তোমার প্রশ্ন কিছু একটা করছিলে তুমি। আসছি, ওই প্রশ্নতেই আসছি। এই কেমন কিছু করতে চাই যেটা আমাকে আর কাউকে উত্তর দিতে হবে না, এবং সেখান থেকে দেশু আছে। কিন্তু আমার মাথায় এলে তো হবে না, কারণ সুকেও তো হ্যাঁ বলতে হবে না, শুভশ্রীকেও তো হ্যাঁ বলতে হবে। এবারে আমার প্রশ্ন, ওকে আমি, আমার মনে হয় কি 31 ডিসেম্বর, 31 ডিসেম্বরকে, ডিসেম্বরের সকালে আমি ওকে ফোন করেছি। আমার মনে হয় তুমি থাইল্যান্ডে ছিলে, হ্যাঁ। এবং ও আমাকে 30 সেকেন্ডে, 1টা সেকেন্ড বেশি না, হ্যালো শোনো আমি একটা ছবি প্ল্যান করছি, তুমি করবে কি করবে না? বলো গল্প নেই, ডিরেক্টর আমি। বলো তুমি ভালো ডিরেক্টর তো? বলো আমার ছবিগুলো দেখে নাও, অন্যরা ডিরেক্ট করছে, তুমি ভালো ডিরেক্ট করতে পারবে তো? বলো হ্যাঁ, হয়তো করে নেবো, ঝোলাবো না তোমাকে। তো ঠিক আছে, আমাকে 1 সেকেন্ড দাও। অ্যান্ড তারপরে সে হ্যাঁ বলে। তো আমার প্রশ্নকে তুমি 30 সেকেন্ডে হ্যাঁ বললে কেন? ফোনটা যখন এলো, অফারটা যখন এলো, তখন ভাবলাম নট সো ইনোসেন্ট ফেস এর কাছে যখন দেবের ফোনটা এলো, স্লো ক্ল্যাপ,
এক গোল খেয়ে আছি দেবো সব So, এই আমরা সব আমরা ব্যালেন্স আমরা হয়ে কিন্তু যাবো। সেম টিম এখন, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেম ঠিক আছে। টিমে গোল করে দিলে তো আচ্ছা, হবে না। নট সো ইনোসেন্ট হ্যাঁ, ফেস নট কে সো ইনোসেন্ট ফেসের কাছে যখন ফোনটা এলো, হুম তখন নিশ্চয়ই কোনো একটা যুদ্ধে নামতে হবে। হুম হুম ছোটবেলা থেকে তো অনেক যুদ্ধই করেছো, হুম সো না হয় ও, তুমি দেখেছো না না হয় এই যুদ্ধটাতেও তোমার সাথ দিলাম। কোন কোন যুদ্ধ হলো শুনি? কত যুদ্ধ, অনেক অনেক যুদ্ধ। যেমন আর যুদ্ধ তো খুব ইম্পর্টেন্ট লাইফে, লড়াই থাকাটাই খুব ইম্পর্টেন্ট, তবেই একটা আহ, দারুণ ইন্সপায়ারিং স্টোরি আমরা বলতে পারি। যেমন হুম ধরো আমরা যখন এই পৃথিবীতে থাকবো না, হুম হুম হুম। তখন তখন এই অনেকেই লড়াইগুলো আমাদের থেকে যাবে। আমাদের কথা, কারেক্ট আমাদের কারেক্ট গল্প কারেক্ট হয়তো কারেক্ট কারেক্ট। সেই কাজই আমরা করে যেতে চাই। সেরকমই তো যুদ্ধ থেকেছে তোমার জীবনেও। আমার একটা কথা মনে পড়ছে, মানে একটা জিনিস, তখন কোন ছবিতে ব্যান করা হয়েছিল না? আমাকে, আমাদের দুজনকে, আরে তোমাকে তো এখনো ব্যান করা হচ্ছে। ও, আমার এখনো মনে আছে, আমরা একটা ছবি করছিলাম খোকা বাবু, তখন ওর সাথে কেউ কাজ করবে না বলেছিল। তো আমি আশুজির কাছে যাই, अशोक धानुका जी, बोलो भाई मेरे को पिक्चर करना है, কিন্তু হিরোইন শুভশ্রী। তো অশোক জি গিভ মি এ ব্ল্যাঙ্কেট কর, जो जिसको चाहिए लेना लो। তো আমার এখন মনে হচ্ছে কোনো ডিরেক্টর আমাকে হ্যাঁ বলছিল না, কোনো মিউজিক ডিরেক্টর আমাকে হ্যাঁ বলছিল না। তো তখন আমরা সাউথ থেকে ডিরেক্টর নিয়ে আসি এবং আমরা ছবি করি খোকা বাবু, এবং শুধু খোকা বাবু নয়, খোকা 420। খোকা 420 করি, তারপর আমরা রোমিও করি। তো সেই লড়াইটা আমাদের, ঠিক আছে, এ জীবন লড়ে নিতে হবে। লড়ে নিতে হবে। না না, বাট সি আমি লড়াই যদি করতেই হয়, তখন তখন বয়সও অল্প ছিল, লড়াই যদি করতে হয় তো আমি ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারে গিয়ে দেশের হয়ে লড়বো। আজকে যখন বয়স বাড়ছে, এক্সপিরিয়েন্স যখন বাড়ছে, তখন মনে হচ্ছে কি লড়াইটা তো নিজেদের লোকের সাথে করা যায় না। লড়াইটা কার জন্য করছে, কিসের জন্য করছে? একটা সিনেমাকে ভালো বানানোর জন্য, একটা দর্শক যে আস্তে আস্তে কমে যাচ্ছে তাদেরকে ধরে রাখার জন্য, তাদেরকে আবার এরকম একটা সিনেমা হলকে ভর্তি করানোর জন্য। এই লড়াইটা না অন্যরকম লড়াই শুভশ্রী, মানে ছোটবেলায় কি হতো না, মানে ওই সময়কার 2009, 10, 11, 12, তখন মনে হচ্ছে এইটাই লড়াই, এইটাই জীবন, এইটা করলেই এই হবে। এখন মনে হচ্ছে না यार, ওইটা ওই সময়কার। এখনকার লড়াই হচ্ছে কি আগলে রাখা। লিডার কে? যে আহ, দুবেলা ভাতের জোগাড় করে দেয়, নয় কি দুবেলা ভাতকে বন্ধ করে দেয়। লিডার কে? যে একটা এক্সাম্পল সেট করে কিনা এইভাবেও কাজ করা যায়। তো আমার মনে হয় কি এইটাই চাই কি সবাই যেন সুস্থভাবে কাজ করুক, সবাই যেন ভালো থাকুক, এবং অ্যাট দ্য সেম টাইম সবাই যেন মন খুলে বেঁচে থাকতে পারুক, এটাই তো আচ্ছা, জীবন। এই কথাটা আমার মানে মনে পড়লো, মানে লিডারের কথাটা আমার মনে পড়লো যে আমাদের ছবিতে কি অনির্বাণ থাকছে? অনির্বাণ আচ্ছা, ওকে কেন কাজ করতে দেওয়া হয় না? এতটাও ইনোসেন্ট না তুমি, একটু বেশি ইনোসেন্ট হয়ে যাচ্ছে। না না, সি আই থিঙ্ক কেন কাজ করতে দেওয়া হচ্ছে না বা বহুত আমি সত্যিই জানি না। খুব ইনোসেন্ট তুমি। না বাট সি অনির্বাণ, আমি জানি না অনির্বাণকে নিয়ে কি ঝামেলা বা কেন, কারণ আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ করে একটা নিউজ দেখি অনির্বাণ, ফেক নিউজ, তখন হলো কেন কাজ করতে পারে না, আমি তখন থেকে ভাবিনি, কিন্তু তারপর থেকে ভাবতে শুরু করলাম। তারপরে আমি এটুকু বলতে চাই কি তার সঙ্গে একটা ফেডারেশনে একটা কিছু একটা ছোট্ট একটা মন মালিন্য চলছে। আমি চাই সবাই যেন সুস্থভাবে কাজ করতে থাকুক, কারণ এইটুকু একটা ইন্ডাস্ট্রি, হিরোই নেই, মানে আমি জিদ্দা বোম্বাদা বাদ দিয়ে অঙ্কুশ, আবির, পরমব্রত, এরা সবাই চেষ্টা করছে, সবাইকে মানে আমরা সবাই চেষ্টা করছি ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য। সেখান থেকে একটা হিরোকে ব্যান করা বা শ্যাডো ব্যান করা, তো অনেকগুলো কাজও বন্ধ হয়ে যাচ্ছে। কারণ আমার যতটুকু মনে আছে, মনে হয় কি অ্যাটলিস্ট ও হইচইতে 3-4টে সিরিজ করে নেয় আর কি, মানে একটা বছরের মধ্যে 365 দিনের মধ্যে মিনিমাম 100 দিন তো কাজ করবেই। হুম। সেই 100 দিনে কাজটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি আগের দিনই অনুরোধ করলাম বা ক্ষমা চাইলাম, ওর হয়ে ক্ষমা চাইলাম। কে যেটা বললাম লিডারের কাজ হচ্ছে কি যেটা মানুষকে দুবেলা খাবার জোগাড় করে দেবে, নয় কি তার খাবারটা বন্ধ করে দেবে। আর একটা শিল্পীর কাছে আছে কি, তার সম্মান ছাড়া তার কাছে আছে কি? কারেক্ট। সবাইকে যদি ক্ষমা চাইতে হয় তাহলে এইটা মানে এটা কেমন যেন শুনতে লাগছে জানো? মানে একটা সর্দারজিকে বলা হলো তার পাগড়ি খুলে পায়ে দিতে। একটা মুসলিম ভাই বা দাদাকে বলা হলো তার টুপি খুলে মানে তার কারো পায়ে দিতে। কাউকে মানে একটা বামুনকে বলা হলো ঠাকুরের মাথার ফুল তার পায়ে দিতে। এটা কেন? আজকে আমার কারেক্ট। শিল্পীর কাছে তার সম্মানটা যদি চলে যায়, সে তো ন্যাংটো হয়ে যাবে। আর কারেক্ট। আমাদের মানে আমরা আমরা শুধুই কি কাকড়ার জাত? আমরা তো বিপ্লবী জাতও ছিলাম একটা সময়। আমাদের ভয়ে ব্রিটিশরা কলকাতা ছেড়ে দিল্লিতে রাজধানী করেছিল। আমরা হচ্ছি বাঙালি, হচ্ছে ১ম বিপ্লবী যারা লড়াইয়ে নেমেছিল মানুষের সম্মান বাঁচানোর জন্য, মানুষকে আগলে রাখার জন্য। আমি আবার বলছি যে আমি দেশু 7 এর মধ্যে অনির্বাণকে
কাল অবধি চাইছিলাম না, বাট আজকে আমি সত্যিই চাইছি কি অনির্বাণ কাজ করুক। আমি কি বলবো, মানে এটা তো সত্যি, মানে আমাদের রাজ্যটা তো পলিটিক্যাল স্টেট, কিন্তু তার মধ্যেও আমি কোনোদিন দেখিনি কোনো একটা নেতা এই দল থেকে ওই দল গেলে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইছে না, আমি আগে দলে ভুল করেছি, বা অন্য দল থেকে এই দলে এলে সে ভিডিও দিচ্ছে কি আমি ওই দলে ছিলাম বলে ভুল করেছি। এটা তো আমাদের কালচার না। আমার মনে হয় পলিটিক্যাল স্টেট তো অবশ্যই, তার সাথে সাথে আমাদের মানুষজন ভীষণ সফট, ভীষণ কালচারালি রিচ। কারেক্ট 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 সেখানে ক্ষমা চাওয়া বা কাউকে বড় করা, কাউকে মানে এটা তো আমরা বিশ্বাস করে এসেছি ছোট থেকেই, জন্মের পর থেকে, যে কাউকে ছোট করে বড় হওয়া যায় না। কারেক্ট কারেক্ট কাউকে কখনোই ছোট করে তুমি নিজে বড় হতে পারবে না বা অন্য কাউকেও বড় করতে পারবে না। সো সেখানে তো শিল্পীদের মানে পজিশন সবসময় আমাদের বাংলাতে শিল্পী শুধু নয়, সব 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 এইটুকু তো একটা ইন্ডাস্ট্রি, মানে আমি চাই না আমার টেকনিশিয়ান ভাইদের কোনো সম্মান অসম্মান হোক, মানে আমি তাদের হয়ে লড়বো, বা আমি এটাও চাই না কি কোনো শিল্পী মানে 10 মাস ধরে একটা লোককে ব্যান করলে তারও তো সংসার চালাতে হবে ভাই, তারও তো খরচা চালাতে হবে। অ্যাবসলিউটলি। সে বেচারা ব্লগার হয়ে যাচ্ছে, কেউ গান গাইছে, সেখানেও বন্ধ করা হচ্ছে। তো আমার মনে হয় কি, আমার অনুরোধ আবার আমি ফেডারেশন এবং সমস্ত টেকনিশিয়ানদেরকে বলছি, 10 মাস হয়ে গেছে, আমার মনে হয় কি দেখো ইগো এমন একটা জিত না, যত বাড়াবে তত নিচের দিকে মানে ক্ষয়ে যাবে। মানে হিটলার একটা সময় ভাবতো তিনি ভগবান, মানে কোথাও কি হয়ে গেল জানে না। তো আমি সবাইকে অনুরোধ করব, সমস্ত পুরো ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষকে, কে আসুন সবাই একসাথে কাজ করি, এবং যদি ক্ষমা চাইতে হয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কে অনির্বাণ বা যারা যারা ব্যান্ড হয়ে আছে তাদের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমরা একটা বাজে এক্সাম্পল সেট করছি, যেটা বুম্বাদা কোনো একটা এক্সাম্পল একটা ইন্টারভিউতে দেখছিলাম, সত্যি বলেছে বুম্বাদাকে, আমরা আমাদের ভবিষ্যৎ পরের জন্মকে কি কি এক্সাম্পল দিয়ে যাচ্ছি। কি একটা অ্যাক্টর ব্যান ছিল, আর আর্টিস্ট গিল কোনো মানে কোনো এ নেই, একটা অ্যাক্টরকে ব্যান করে দিল, আর্টিস্ট গিল চুপ করেছে, এটা দেখছে। একটা টেকনিশিয়ানকে অসম্মান করা হচ্ছে, সেটা আমরা চুপ করে দিই, সেটাও অন্যায়। মানে আমার মনে হয় কি সবাই কাজ করার অধিকার আছে, এবং আমাদের রাজ্যে সবাই যেহেতু সিএম থেকে আরম্ভ করে সবাই চাইকে সবাই কাজ করুক। এবারে রইল কথা কাজ করতে পারবে একদমই তাই। কি মানে পারবে না। আমি শুধু আজকে এইটুকু বলতে চাই আমাদের লাইফ থেকে, বাংলার প্রত্যেকটা মানুষকে, এবং বাইরে যারা আছে বাঙালিরা যারা বাংলা ছবি নিয়ে চর্চা রাখে, আপনারা কি চাইছেন? কারণ আপনারা চাইলে সমস্ত কিছু ঠিক হয়ে যায়। ডু ইউ স্ট্যান্ড বাই আস? ডু ইউ স্ট্যান্ড উইথ অনির্বাণ? ডু ইউ স্ট্যান্ড উইথ দেব, শুভশ্রী? হ্যাঁ, মানে আমিও যেহেতু সুযোগ পেয়েছি, সবসময় হুম, আমরা সুযোগ পাই না, correct. যেহেতু এই টপিকটা উঠেছে এবং আজকে আমরা লাইভে আছি, প্রচুর মানুষ আমাদেরকে দেখছে, সেই কারণে আমিও সত্যি হাত জোর করে যারা যারাই ব্যান করেছেন তাদেরকে বলতে চাই যে অনির্বাণদার মতো এত ট্যালেন্টেড একজন অ্যাক্টর, যে আমাদের ইন্ডাস্ট্রির একজন গর্ব, আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের কাছে অনির্বাণ আছে। Correct. তো তাকে না শুধু অনির্বাণ, আমাদের কাছে টেকনিশিয়ানস ওরকম প্রচুর আছে। প্রচুর মানে মানুষ বাঙালি যারা যারা টেকনিশিয়ানরা বম্বে থেকে ফাটিয়ে কাজ করছে, মানে ডিওপি বলো, এডিটর বলো, মানে না কি, প্রচুর মানে মানে বাঙালি তো মানে ফেমাস তাদের ট্যালেন্টের জন্য। একেবারেই তাই। তো যারা যারা মানে কাজের থেকে বা বিরতি নিতে হয়েছে অনিচ্ছাকৃত হুম, ভাবে কারুর জন্য বা কোনো কিছু পরিস্থিতির জন্য, সেটার উপরে আমার মনে হয় উম, কাজ করা উচিত। সেটার জন্য correct. যারা যত বড় মাথারা আছে হুম, তাদের এটা এটা এই জটটা খোলা উচিত, এবার এটার শেষ হওয়া উচিত। কারেক্ট আছে, কারেক্ট কারেক্ট। ওকে, আমাদের অনেকগুলো প্রশ্ন এসছে। আমি চাইবো আমাদের টিম যারা ভুলে গেছে তাদেরকে প্রশ্ন করতে হবে। কাল থেকে তুমি তুমি ভিডিওতে অ্যানাউন্স করছো কি প্রশ্ন কারেক্ট। করা হবে, কে করবে? ভালো ভালো প্রশ্ন সিলেক্ট করেছো তো? তুই চাকরি ছেড়ে দিয়েছিস না? হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হুম, দেশু 7 এর টাইটেল কি হতে চলেছে, কি রকমের ফ্লেভার থাকছে এই মুভিতে? দেশু একটু ঝাল, 7 এর একটু নুন, একটু মিষ্টি, সব মশলাই ফ্লেভার থাকবে। মনে হচ্ছে কথা শুনে ওর বিয়ে হয়ে গেছে। ফ্লেভার মানে কি? জনার, জনরা। ফ্লেভার মানে তো খাবার। আমার মাথায় তো এটাই আসতোই না, একটু লঙ্কা দিতে হবে, একটু গুঁড়ো মশলা দিতে হবে। ফ্লেভার মানে তো খাবারের কথাই আমার মনে পড়ে। স্ট্রবেরি ফ্লেভার না ভ্যানিলা ফ্লেভার? তুমি এখনো রান্না করো? না, এখন আর রান্না করি না। বাহ, 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 ঠিক আছে। এবারে আমি আমারটা বলি। আমি আগেও ইন্টারভিউতে বলেছিলাম, দেশু 6 যখন এসেছিল, ধূমকেতু যখন এসেছিল, ধূমকেতু আমাদের 10 বছর পুরনো ছবি ছিল। ইনফ্যাক্ট উই শট 2014-15 শুট 15 করেছিলাম, এ। 15 শুট করেছিলাম। তখনকার দিনে পরিবেশ অন্যরকম ছিল। মানে আজকেও আমার সঙ্গে আছো, আমার এখনো মনে আছে কি আমরা শুটিং করছিলাম, ও কমার্শিয়াল ছবি বলেছিল কি আমরা কবে কমার্শিয়াল ছবি করব। তখন আমি বলেছিলাম তখন এইটাই কমার্শিয়াল ছবি। কিন্তু হ্যাঁ, আমরা যখন ধূমকেতু রিলিজ করেছি একটা মিক্স রিঅ্যাকশন এসেছিল, হুম। কেউ আমাদেরকে মানে আমরা ফিডব্যাক পেয়েছিলাম, হ্যাঁ। প্রচুর মানুষের বা যখন দেখতে গেছিল প্রচুর মানুষের খুব ভালো লেগেছে ছবিটা। হুম, কিন্তু ডেফিনেটলি যেহেতু আমরা এমন একটা ফিল্ডে কাজ করি, আমাদের কাছে ফিডব্যাকস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গুড হুম। ব্যাড যেটাই হোক। তো যে ফিডব্যাকটা আমাদের কাছে এসেছিল যে
অনেকে এটা এক্সপেক্ট করে গেছিল যে শুধু দেশুর হুম একটা লাভ স্টোরি লাভ দেখতে স্টোরি যাব, সেটা কোথাও মিসিং ছিল, তো সেটা ডেফিনেটলি আমাদের মাথায়। মাথায় ছিল, আছে এবং থাকবে। অফকোর্স দেশু 7 উইল বি আ রোমান্টিক অ্যাকশন রিভেঞ্জ থ্রিলার বলতে পারি। উই আর ওয়ার্কিং ইন প্রসেস, কারণ দেশু 7 এর জন্য উই হ্যাভ আ রাইটার্স রুম, মানে আমরা 8-10 জনের টিম তৈরি করেছি যে স্ক্রিপ্টটা লিখছে। এবং এইটুকু বলতে পারি দেবের জীবনে আমরা যেহেতু আমার 50টা ছবি হয়ে গেছে, 50 ফিল্মস, তো আমি চাইছি কি এমন কিছু করে রাখতে চাই, মানুষকে ঠকাতে চাইছি না আমরা। বেসিক্যালি দেশু নিয়ে যে উন্মাদনা শুরু হয়েছে, যেই ভালোবাসা আমরা পাচ্ছি, যেভাবে মানুষ, মানে আগের দিনই মানে আমরা ধূমকেতু, ভেরি গুড, ভেরি গুড বেটা, ভেরি গুড। ইমার্জেন্সি ডাকতে হচ্ছে। হ্যাঁ। তো যেই মানুষের চিৎকার, মানুষের চোখের জল, মানে ফ্যান্সদের, সেটা আমাদের আর মাথায় এখনো আছে। যবে থেকে আমরা অ্যানাউন্স করেছি হুম। তবে থেকে যে উন্মাদনা মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এটা ব্লেসিংস তোমাদের সবারই। এবং অফকোর্স তোমাদের এই অনুভূতিগুলো বা তোমাদের এই রিয়াকশনস গুলো আমাদের মাথায় আছে। আমাদের আমরাও তোমাদের কাছে এটা জানতে চাই যে কি রূপে ধরা দিলে তোমরা সব থেকে বেশি ভালোবাসবে আমাদেরকে। কারেক্ট। আর রইল কথা টাইটেল অনেকগুলো এসছে মাথায়, কিন্তু আই এম নট হ্যাপি উইথ দ্য টাইটেল। টাইটেলটার জন্য আমরা ওয়ার্ক ইন প্রোগ্রেসে আছে। আপাতত দেশু 7 বলেই আমরা এটা টাইটেল দিয়ে রেখেছি। বাট আমার মনে হয় কি পয়লা বৈশাখ আগেন উইল কাম ব্যাক, যদি সব ঠিকঠাক থাকে, কারণ তখন অনেক কিছু চলবে আর কি। তো আমরা আবার লাইভে এসে তখন আমরা টাইটেল এবং পুরো কাস্টিংটা আবার ফেসবুক লাইভে এসে বলে দেবো। নেক্সট কোয়েশ্চেন। তোমাদের একসাথে করা কোন মুভি আর কোন মুভির সিন তোমাদের সবচেয়ে বেশি প্রিয়? সিনের কথা তো মনে নেই। 14 বছর আগে করেছি। হ্যাঁ, কিন্তু আজকে মানে যেটা ওর সঙ্গে একটু আগে কথা হচ্ছিল, কি প্রত্যেক দিন আমাদের গানগুলো মালারে রিলস হচ্ছে, ইনফ্যাক্ট আমি যখন আমি বলতে পারি একটা ছবির কথা, সরি ইন্টারাপ্ট করলাম, সেটা হচ্ছে পরাণ যায় জ্বলিয়ারে। ওয়াই? বিকজ তখন দাঁড়িয়ে আমার মনে হয় আমরা 70 ডেজ শুট করেছিলাম। কারেক্ট, আমরা 25 ডেজ মালয়েশিয়াতে শুট করেছিলাম, বাকিটা আমরা ইন্ডিয়াতে শুট করেছিলাম। তো অতদিন না আমরা, আর অত বড় কাস্টিং এখনো মনে ছিল, আছে, ওয়াও, অত বড় কাস্টিং ছিল, আহ, সবাই না একটা ফ্যামিলির মতো হয়ে কারেক্ট গেছিলাম। কারেক্ট। সো ইট ওয়াজ, মানে আমার মনে আছে, এখনো অবধি আমার মনে আছে লাস্ট ডে সবাই আমরা কান্নাকাটি করছিলাম লিটারেলি। সো পরাণ যায় জ্বলিয়ারে আমি সিলেক্ট করব। আমার কি আছে আমাদের কাছে, আমার মনে হয় কি খোকা বাবু, কারণ খোকা বাবু চ্যালেঞ্জটা আমার কাছে অনেক বেশি ছিল। কারণ প্রডিউসার না পাওয়া থেকে, কোনো ডিরেক্টর না বলা, সবাই বড় বড় ডিরেক্টর যাদের সঙ্গে তার প্রথম ছবি আমি পাঠ করেছি, আহ, নাম নিতে চাইছি না, কাউকে ছোট বড় করতে চাইছি না। ইনফ্যাক্ট মিউজিক ডিরেক্টর, বড় বড় মিউজিক ডিরেক্টর তখন না বলে দিয়েছিল। তো পুরো নতুন টিমকে নিয়ে, একটা সাউথ ইন্ডিয়ান ডিরেক্টরকে নিয়ে, একজন প্রডিউসার, এসকে মুভিজ, পুরোটা সাপোর্ট করা। এবং এই যে একটা ছবি, তার আগে অবধি আমি শুধু অ্যাজ অ্যান অ্যাক্টর কাজ করতাম, মানে হয় না কি, কল টাইমে গেয়া, কল টাইম সে আ গেয়া, কে কি ওই করছে। ছবিটা থেকে অ্যাকচুয়ালি তোমার মানে প্রডিউসার মেন্টালিটিটা মেবি স্টার্ট, মেবি তো আমার মনে হয় ওই মিউজিকে বসা। I মিউজিকে also বসা, remember. হ্যাঁ। তো আমার মনে হয় কি ওই ছবিটা আমাকে, আজকে আমি যাই আছি না কেন, ওই ছবিটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। অনেক কিছু, মানে কতটা ট্রাস্ট বন্ধুদের উপরে করা যায়, কতটা কি। তো আমার মনে হয় কি, যদি সিনকে বাদ দিয়ে যদি ছবি হিসেবে বলি, খোকা বাবু, কারণ তার পেছনে আমার লড়াইটা অনেক বেশি ছিল। আমার এখনো মনে আছে, আমি সিএম এসেছিল আমাদের প্রিভিউ করতে SRFTI এসআরএফটিআই তে। তো সেটাও একটা প্রসেস ছিল কি ভাই আমাকে, এখন প্রচুর কথা বললে এমনি আমি ইমোশনাল নেক্সট ফুল আছি। নেক্সট নেক্সট খোকা বাবু। তোমাদের একে অপরের কোন হ্যাবিট যেটা এখনো তোমাদের মুখে হাসি এনে দেয়? ওর হাসি, হাসি এবং রাগও, কার? রাগও হয় কখনো কখনো হাসিটা শুনলে। হ্যাঁ, রাগও হয়। ওকে থামানো যায় না, যেত না বললেও খুব